সেকেন্ড ক্লাস, রাইট? স্যার শোনো, কেউ কথা বলিও না, এটা হচ্ছে পরিসংখ্যান সেকেন্ড ক্লাস, কেমন? তো গত ক্লাসে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পড়িয়েছিলাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3 রকম: গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক এবং প্রচুরকের ক্ষেত্রে আমরা পড়িয়েছি কি কি পড়িয়েছি? গড়, মধ্যক, প্রচুরকের মধ্যে শুধু গড় পড়িয়েছি। গড়ের ক্ষেত্রে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পড়ানো শেষ। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে কি মধ্যক এবং প্রচুরক। তবে মধ্যক এবং প্রচুরক পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু ক্লাস 8-এর বইতে নিয়ে যাই, কেমন? কিসের বইতে? ক্লাস 8-এর বইতে। কথা বলিও না। দেখো, ক্লাস 8-এর বইতে স্যার কথা বলতে নিষেধ করতেছি। ক্লাস 8-এর বইতে একটু মধ্যক নির্ণয়ের বিষয়টা একটু দেখি, কেমন? ক্লাস 8-এর বইতে মধ্যক নির্ণয়ের বিষয়টা দেখো। মধ্যক মানে কি? মধ্যক মানে হচ্ছে মাঝখানের ভ্যালু, কেমন? দেখো এখানে এটা ক্লাস 8-এর বই, ঠিক আছে? এখানে প্রথমে মধ্যক এবং প্রচুরকটা আমরা এখান থেকে একটু করে দেখে নিব, তারপরে সরাসরি 9-এর বইতে চলে যাব। এখানে দেখো, সপ্তম শ্রেণীতে পরিসংখ্যানের অনুসন্ধানাধীন উপাত্তসমূহের মধ্যক সম্বন্ধে জেনেছি। ধরা যাক এত 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 কতগুলো সংখ্যা। প্রথমে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর দেখা যাচ্ছে যে এখানে একদম মাঝখানের ভ্যালুটা কত? মাঝখানের ভ্যালুটা হচ্ছে 7। তার মানে এক্ষেত্রে তোমার মধ্যক কত? এক্ষেত্রে তোমার মধ্যক হচ্ছে 7। যদি তোমাকে কতগুলো অবিন্যস্ত উপাত্ত দেয়া থাকে এবং বলে যে সেখান থেকে মধ্যক কত, তুমি কিভাবে বের করবা? প্রথমে অবিন্যস্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা। মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাবা এবং দেখবা সেখানে একদম মাঝখানের ভ্যালু কোনটা আছে। এখানে দেখা যাচ্ছে একদম মাঝখানের ভ্যালু হচ্ছে কত? 7। তার মানে তোমার মধ্যক হচ্ছে কি? মধ্যক কি? 7, কেমন? তো আমি যদি তোমাদের ক্লাসে গত রসায়ন পরীক্ষায় প্রাপ্ত নাম্বারগুলো একটু লিখি, আমি আমার ইচ্ছে মতো লিখব 20, 25, 26, 29, ধরো এরকম, ঠিক আছে? এরকম, কিংবা আরেকটা দিলাম আমি ফ্রিস। প্রথমে এই ভ্যালুগুলোকে তুমি কি করবা? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা। ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে একদম মাঝখানে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি তোমার মধ্যক। তবে এক্ষেত্রে একটা কথা আছে, এখানে আমি যতগুলো উপাত্ত লিখছি, ওরা এখানে যতগুলো উপাত্ত লিখছে, এখানেও বিজোড় সংখ্যক উপাত্ত ছিল, এখানেও কি ছিল? বিজোড় সংখ্যক উপাত্ত। তাইলে যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তবে একদম মাঝখানে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার কি? মধ্যক। এটা কিসের ক্ষেত্রে? বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মাঝখানে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার কি? মধ্যক, ঠিক আছে? আর যদি উপাত্তের সংখ্যা দেখো, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কত বলো তো? n ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে? তাহলে তোমার মধ্যক হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ, ঠিক আছে? n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম। যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে, তবে সেক্ষেত্রে মধ্যক হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। তাহলে তোমরা এখানে লিখে রাখতে পারো বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে। আচ্ছা দরকার নাই, এখন আমি শেষে একেবারে পুরোটা লিখে দিব সুন্দর করে। তাহলে এই বিষয়টা তুমি এখানে চলে আসো বর্ণা। বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক হবে কি? n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। কথা ক্লিয়ার কিনা? শেষ। এবার আসো আমরা চলে যাই, যদি
জোড় সংখ্যক উপাত্ত তোমার কাছে থাকে। জোড় সংখ্যক উপাত্ত বলতে ধরো আমি এভাবে দিলাম 23, 25, 27, 20, 24, 26। কেমন? যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে তবে সেক্ষেত্রে তোমার মধ্যক কত হবে? প্রথমে আমাদের কি করতে হবে? উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে তুমি দেখবা, আমি একটু সাজিয়ে নেই, কত কত বলো তো? 23, আচ্ছা 20, 23, তারপরে 24, 25, 26 আর 27। এই যে আমরা মানের কি অনুসারে সাজিয়েছি? ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। দেখা যাচ্ছে যে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মাঝখানে উপাত্ত আছে কয়টা? 2টা। তাহলে এক্ষেত্রে তুমি মধ্যক কাকে বলবা? 24কে বলবা না 25কে বলবা? এর কনফিউজিং ইস্যু তৈরি হচ্ছে না? তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে, অর্থাৎ জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে তুমি মধ্যক কিভাবে বের করবা? মধ্যক বের করার সূত্রটা হচ্ছে এরকম: n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম, সরি এটা 1 তম পদ ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে? তাহলে আমার এখানে বলো তো, এখানে n কত? 1 2 3 4 5 6, n হচ্ছে 6। তাহলে আমরা কিভাবে লিখব? 6 ডিভাইডেড বাই এততম পদ প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত কত পাচ্ছে আমার একটু সবাই বলবা, ছেলেরা বলো। এখানে কত? তৃতীয় পদ প্লাস কি চতুর্থ পদ ডিভাইডেড বাই কত? 2। তৃতীয় পদ কত বলো তো? 24। চতুর্থ পদ 25 ডিভাইডেড বাই কত? 2। যেটা আসে সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার মধ্যক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে প্রথমে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, তারপরে মাঝখানের যে পদটা সেটা হচ্ছে তোমার কি? মধ্যক। আর জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক হবে কি? মাঝখানের 2টা পদ যোগ, মাঝখানের 2টা পদকে যোগ করবা ডিভাইডেড বাই কত? 2। তবে সেটা সুন্দর করে এভাবে লেখা যায় সূত্র আকারে, n/2 তম পদ প্লাস কি n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এবার এগুলো তো অবিন্যস্ত উপাত্তের জন্য কিভাবে করতে হচ্ছে সেটা আমরা দেখলাম না? আসো সূত্রগুলো একটু লিখো। লিখো 1 নাম্বার লিখো। আমরা বেসিক্যালি কি পড়তেছি স্যার? মধ্যক নির্ণয়। কেমন? কি পড়তেছি? মধ্যক নির্ণয়। লিখো বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর মধ্যক হবে। আমি একেবারে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে এটাও লিখে দিছি, নাহলে অনেক সময় কি ভুলে যাবা। সাজানোর পর মধ্যক হবে n+1, মধ্যক হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। মধ্যক হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তুই আমার কথা বুঝতেছিস? না? আচ্ছা, এরপরে
লিখো n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। এরপরে 2 নাম্বার, বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রেও তোমার কি করতে হবে? ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রেও ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, তবে সেটা আর লিখছি না, কেমন? জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক হবে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক হবে লিখছো মধ্যক হবে, তারপরে লিখবে এটা n/2 তম পদ, দেখো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা ক্লিয়ার? আচ্ছা, এইবার স্যার মুছে দিচ্ছি, লিখছো না সবাই? একটু কথা বলেন আজকে, একটু দেখি, মানে বেশিরভাগ শেষ করে দিতে পারলে নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। এবার আসো, ধরো তোমাদেরকে এরকম একটা সারণী দিছে, আমাকে বলো এখানে কি শ্রেণীবিন্যস্ত উপাত্ত দিছে কিনা? শ্রেণীবিন্যস্ত উপাত্ত দেয় নাই। যেমন অনেকে যদি জিজ্ঞেস করি শ্রেণীবিন্যস্ত উপাত্ত আবার কি, অনেকে এখানে বুঝতেও পারবে না, কিন্তু সবাই কি না দেয় নাই, মাথা নাড়াইছে। হ্যাঁ, শ্রেণীবিন্যস্ত মানে 45 থেকে 50, 50 থেকে 60, মানে এরকম করে কিছু দেওয়া থাকে না, 50 থেকে 55, মানে শ্রেণী ব্যাপ্তি দিয়ে, সেগুলো হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। এখানে কিন্তু শ্রেণী দেওয়া নাই, ঠিক আছে? এখানে কিছু প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আর কি দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে। এই ধরনের ক্ষেত্রে তুমি কিভাবে মধ্য নির্ণয় করবা? এটা একটা বিষয় না? এই ধরনের ক্ষেত্রগুলোতে তুমি কিভাবে মধ্য নির্ণয় করবা? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো কিভাবে মধ্যক নির্ণয় করবা আসো আমরা একটু দেখি। এটাকে আমরা একটু করে কোথায় নিয়ে যাই, সরি, হ্যাঁ, এই যে আমি জাস্ট এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি, আমি অঙ্কটা করাবো না, বাড়ি কাজ দিব। দেখো 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তোমাকে সারণী দিছে, ঠিক আছে? 45 পাইছে কয়জন? 50 পাইছে 2 জন, 60 পাইছে 5 জন, 65 পাইছে 4 জন, 70 পাইছে 10 জন, এইভাবে করে বাকিগুলো দেয়া আছে। তোমাকে বলছে মধ্যক নির্ণয় করো। কিভাবে করবা? মধ্যক নির্ণয় করার জন্য তোমাদের কয়টা কলাম লাগবে? এই ধরনের ক্ষেত্রে কয়টা কলাম লাগবে? 3টা কলাম। কি কি? গণসংখ্যা, আর একটা কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পরে আসেন এবার তোমাদেরকে একটা বিষয় দেখাই। দেখো তোমরা এখানে এই যে গণসংখ্যা সবগুলো যোগ করে তুমি n = কত পাওয়া বলো তো? 50। কেন 50? আমি কেমনে বুঝছি ডিরেক্ট, কারণ এখানে লাস্টে ক্রমান্বয়ে যোগ করে যেহেতু তুমি 50 পাইছো। ক্রমযোজিত গণসংখ্যা গত ক্লাসে পড়িয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু 50 পাইছো, নিশ্চয়ই গণসংখ্যা সবগুলো যোগফল কি হবে? 50। এটা জোড় না বিজোড়? জোড় নাকি বিজোড়? জোড় সংখ্যা। তাহলে যদি জোড় সংখ্যা হয় মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এখন তোমাদেরকে কিন্তু বলে দিছি সূত্র, ঠিক আছে না? তাহলে n = 50 যা জোড় সংখ্যা, সুতরাং মধ্যক হবে 50 ডিভাইডেড বাই 2 তম পদ ও
50/2 প্লাস 1তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগফল। তুমি এভাবেও লিখতে পারো, অথবা আমি যেভাবে লিখে দিছি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার কিনা? এবার আমাকে তোমাদের বলতে হবে 50/2 মানে কত? 25। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে 25 যোগ 1 26তম পদ দুটি সাংখ্যিক মানের যোগফল। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে 25তম পদ আর 26তম পদ কোথায় আছে? 25তম পদ কত? 75। 26তম পদ কত? তাও 75। কেমনে বুঝছো? দেখো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করছি এই জন্য যাতে আমরা বুঝতে পারি কিভাবে। দেখো 24-এর পরে কত? 25। 25 থেকে 39 পর্যন্ত, 25 থেকে 39 পর্যন্ত হচ্ছে কত? 75। 39-এর পরে 40। 40 থেকে 44 পর্যন্ত হচ্ছে সংখ্যাগুলো কত? 80। 48 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো কত? 95। আর 49-এর পরে কি? 50। 50 আছে কয়টা? একটা। কথা খেয়াল করো, তাইলে আমি যদি তোমাকে বলি 13তম পদ, তুমি বলবা সেটা কত? 13তম পদটা কত বলো দেখি, ইন্দ্রনীল বল। 13তম পদটা হচ্ছে 65। কেন? কারণ এই যে 11 থেকে 14 পর্যন্ত হচ্ছে কত? 65। বুঝছো? এবার তুমি আবার বলো 37তম পদ কত? কেউ বলবা না? 75। গুড। এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তুমি দেখো 25তম এবং 26তম, এই যে 24-এর পরে 25, তারপরে 26, সবগুলোই হচ্ছে কত? 75। ঠিক না? তাহলে আমি এখানে কি লিখবো? 25তম পদ হচ্ছে কত? 25তম পদ কত? 75। 26তম পদও কত? 75। তাহলে 75 প্লাস 75 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসবে? 75। যেটা আসে ভাগ করে যেটা আসে। কথা ক্লিয়ার? তাহলে আমার প্রাপ্ত নাম্বারের মধ্যে হচ্ছে কত? 75। অঙ্কটা তোমরা পারবা কিনা কনফার্ম? তাহলে একটু এই কোয়েশ্চেনটা, আচ্ছা দরকার নাই, পারবা? আমি বাড়ি কাজ দিব কিছুক্ষণ পরে, চিন্তা করিও না। এবার আসো এখানের প্রচুরকগুলো করে ফেলি। কারণ এগুলো ওই যে বেসিক টপিক হিসেবে এমসিকিউতে কি আসে, কেমন? এই কারণে আমি এখানের গুলো পড়িয়ে দিচ্ছি, তারপর আমরা কি ক্লাস 9-এর টপিকটাতে চলে যাব। ওরা তোরা এম করে হতা হইলি ফরাইম কে, সেটাই তো আমি বুঝতে পারছি না। যখন মাটিতে বয়, কত জায়গা মাটিতে। আচ্ছা এই শোনো, প্রচুরক মানে কি? যেটা প্রচুর আছে, সোজা কথা। হ্যাঁ, যেটা প্রচুর আছে সেটা হচ্ছে কি প্রচুরক। হ্যাঁ, তো এখানে দেখো, ওই তোমাকে বলছে এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে এলোমেলো ভাবে। এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক কোনটা? এই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেটাই হচ্ছে কি প্রচুরক। তুমি প্রথমে একটু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ফেলবা, সাজানোর পরে তুমি সহজে বুঝে যাবা কোনটা বেশি বার আছে। দেখি আমি তোমাদেরকে বলি, ওমা 2 2 5 7 9 9 10, দেখি বলো এখানে প্রচুরক কত? 2 এবং 9। কারণ এখানে 2 আছে 2 বার, 9 আছে 2 বার। ঠিক আছে, তার মানে এখানে প্রচুরক হচ্ছে 2 আর 9। যদি আমি এখানে 9টা না থাকে এবং এখানে 2টাও না থাকে, এখানে প্রচুরক কি? এখানে প্রচুরক তো নাই। এখানে কোনো, এই ছেলে কথা বলছো কেন? তুমি বলো, প্রতীক দাঁড়াও। 2 5 7 9 11, এখানে প্রচুরক কত? কেন নাই? এখানে কোনো উপাত্তই একাধিকবার নাই, এই জন্য এখানে কোনো প্রচুরকও নাই। মনে থাকবে কিনা? যদি আমি এখানে 2টা 2 দিই, এখানে আরেকটা 5 দেই, তাহলে প্রচুরক কত হবে? 2 আর 5। এখানে যদি আমি আরো একটা 5 দিই, তাহলে প্রচুরক কত হবে? 5। কথা ক্লিয়ার কিনা? শেষ। ওমাই দেখি
ও মা রে মা। ক্লাস 9 এর বইতে চলে যাচ্ছে। এই খুব খেয়াল করো, ভালো মতো খেয়াল করবা। স্বাধীন দাঁড়াও, দাঁড়াও। কোথায় পানি করতেছে? এসি থেকে? কি বলিস? হ্যাঁ না, এটা তো ভয়ঙ্কর ইস্যু। আচ্ছা বাজেট আচ্ছা একটু আমি কথা বলি, শুনো, দাঁড়াও। এখানে নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে মধ্যক নির্ণয় করো। মধ্যক তুমি কিভাবে নির্ণয় করবা? তো মধ্যক নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে? কয়টা কলাম লাগবে? কি কি? একটা হচ্ছে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা দেয়া আছে, আরেকটা কি? যোজিত গণসংখ্যা। যোজিত মানে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, নির্ণয় করার পরে যদি n এর মান জোড় হয়, দেখো এখানে n এর মান কি আসছে? জোড় আসছে। তাহলে জোড় আসলে কিভাবে করতে হবে নিশ্চয়ই তোমরা জানো। 11 নাম্বার বাড়ির কাজ লাগাও। কিছুক্ষণ আগেই অঙ্কটা করাইছি। 11 নাম্বার বাড়ির কাজ। দশ 11 বাড়ির কাজ। স্যার 10 11 বাড়ির কাজ, তুমি বুঝছো? 10 11 বাড়ির কাজ বসো। 10 এবং 11 বাড়ির কাজ। 10 এবং 11 বাড়ির কাজ। নেক্সট, কথা বলিও না। আমাদের মোটামুটি তাহলে মধ্যক সম্বন্ধে তোমাদের বইতে ক্লাস 8 এর বইতে যত রকমের ম্যাথ আছে তার মধ্যে 50% শেষ, আর 50% হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব, ঠিক আছে? আসো, শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার জন্য আমার একটা সূত্র জানা লাগবে। কথা বলিও না। কথা বলতে বলতে কোন সময় দেখবা যে তুমি ক্লাসের বাইরে চলে গেছো। আমি কি এটা ওদেরকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাকে গুরুত্ব না দেওয়ার ফলাফল খুব ভয়াবহ হতে পারে, ঠিক আছে? মা এবার কি হান্না? আসো স্যার, মধ্যক নির্ণয়ের এই শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র নিচে লিখো। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক is equal to L plus n by 2 minus f of c, sorry f তো বড় হাত দিয়ে, minus f of c into h by
FM। এই সূত্র মুখস্থ না রাখলে তুমি কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবে না। মধ্যক ইজ ইকুয়াল টু L প্লাস NY2 মাইনাস F অফ C ইন্টু H/FM। তাহলে এখানে কোনটাকে কি বলে? L মানে কি লিখো, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। যে শ্রেণীতে লিখো, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, তোমরা আগে লিখে নাও, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার কি নিম্ন সীমা। এন কি সবাই জানো? গণসংখ্যা। এন হচ্ছে তোমার গণসংখ্যা। এফসি কি হবে? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এরপরে কি? FM মেথড। FM এই বজ্জাতগুলো এখানে, আচ্ছা FM তো ছোট হাতের দিল, দেখি একটা দিছে বড় হাতের, একটা দিছে ছোট হাতের। FM, তাহলে FM দিয়ে কি বলতো? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কি FM মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। রিহুল কথা বলার চেষ্টা করবে না, তুমি অনেকক্ষণ চুপচাপ আছো, খুব ভালো। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। আর এইচ হচ্ছে সবাই জানি শ্রেণী ব্যাপ্তি। এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি। সবাই একটু সূত্রটা দেখো, আমি জিজ্ঞেস করব কোনটা কি। সবাই একটু সূত্রটা দেখো, আমি জিজ্ঞেস করব। শ্রেণী ব্যাপ্তি সূত্রটা দেখো, সূত্রটা দেখো, আমি জিজ্ঞেস করবো এখান থেকে তাড়াতাড়ি। সূত্র দেখো, বলতে না পারলে কিন্তু দাঁড় করায় রাখবো, আমি বলে দিচ্ছি। সূত্র দেখো সবাই, বলতে না পারলে দাঁড় করিয়ে রাখবো। স্যার আমাদের ক্লাস কি কেউ দেখছে? আমরা এত অসহায় কেন? যারা ক্লাস দেখছো তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখছো না তাদেরকে আরো বেশি ধন্যবাদ, তারা পরে দেখে নেবে। হ্যাঁ আচ্ছা, তোমরা এখন লিখো। দেখছো, মুখস্থ করছো? ভেরি গুড। দেখি তোমরা কি কি মুখস্থ করছো, তোমাদেরকে আমি এখন জিজ্ঞেস করবো না। এবার আসো, প্রচুরক লিখো। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। হ্যাঁ, লিখছো না? এই দেখো, প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। লিখো L প্লাস F1 বাই
F1 প্লাস F2 ইন্টু H, দ্রুত লিখবা। হ্যাঁ, এরপরে লিখো L ইকুয়াল টু, এরপরে কি লিখবা? L ইকুয়াল টু যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা বা নিম্নমান। L ইকুয়াল টু যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। আমি এবার লিখতাম হয় না প্রচুরক শ্রেণী দিবে, আমি হয়ে যাই আর লিখি বললে মানে আর এক পণ্ডিত। লিখছ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। এরপরে F1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। লিখো F1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। যা আমার চেহারাটা দেখে, অনেকক্ষণ ধরে চেহারা দেখাচ্ছে। হাই, আচ্ছা এরপরে কি লিখছি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, এরপরে F2 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। একটা হচ্ছে পূর্ববর্তী আর একটা হচ্ছে কি পরবর্তী। ইন্দ্রলাল, তোমার কি লেখা শেষ? আচ্ছা, এই মোটামুটি আমার পড়ানো প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এবার আমরা আমাদের কোথায় চলে আসি? ওই যে গত ক্লাসের ম্যাথটা, সেটাতে চলে আসি। বেসিক্যালি এখান থেকে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। সূত্র লিখবো, অঙ্ক করবো, সূত্র লিখবো, অঙ্ক করবো। তো দেখছো কি চালাক আমি। আর স্টুডেন্ট আর মান সম্মান শুরু করবে। আচ্ছা আসো স্যার, এখানে ধরো গত ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের কিছু অবিন্যস্ত উপাত্ত দেয়া ছিল। সেগুলো থেকে প্রথমে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি, মনে আছে কিনা একটু দেখায়। প্রথমে আমরা কি করছি? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি। কয়টা কলাম লাগতো? 4টা কিংবা 3টা, ট্যালিটা না লিখলে 3টা। গাণিতিক গড় নির্ণয় করছি, কয়টা কলাম লাগছিল? 4টা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছি, কয়টা কলাম লাগছিল? 5টা। তোমরা ভুলে গেছো, ঠিক আছে কিনা? কয়টা কলাম লাগছিল? 5টা। চাইলে এখানে 5 লিখে রাখতে পারো। কয়টা কলাম লাগছিল? 5টা। এরপরে আসো, আমরা এখন কি নির্ণয় করব? মধ্যক নির্ণয় করব এবং প্রচুরক নির্ণয় করব। ঠিক আছে স্যার, দেখি কোনো একটা স্টুডেন্ট আমাকে বলতে পারো কিনা যে আমি আমার মানে অঙ্ক করার সুবিধার্থে এগুলো একটু মুছে দিছি। হ্যাঁ, দেখো তোমরা প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখো। মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মধ্যকের জন্য আমাদের
কয়টা কলাম করা লাগবে? সূত্রটা দেখো, সূত্রটা দেখলে বুঝতে পারবা কয়টা কলাম করা লাগবে, কি কি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি? ওই শ্রেণীব্যাপ্তিটা। তাহলে কয়টা কলাম লাগবে? মাত্র 3টা কলাম লাগবে। কেমনে বুঝছি? সূত্র থেকে কিন্তু বোঝা যায়। তাহলে প্রচুরক কি বলতেছি শোনো, মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কয়টা কলাম লাগবে? 3টা কলাম। কি কি? দেখো এটা তো সবসময় তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকে, দেওয়া না থাকলে আমাদের তৈরি করে নিতে হবে। আর কি? গণসংখ্যা, তারপরে আরেকটা লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে এই যে বাকি যেগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন হবে না। কথা শুনো স্যার, এই ছেলে, এগুলো এখন না, পরে। কি বলতেছি, যদি তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে তাহলে সেখানে তোমাকে 2টা জিনিস দেওয়া থাকবে। কি? নম্বর, আরটা কি? গণসংখ্যা। আর তোমার উত্তর বের করার সময় তোমার আরেকটা কলাম করতে হবে, সেটা হচ্ছে কি? ক্রমযোজিত গণসংখ্যা। আর যদি তোমাকে অবিন্যস্ত কিছু উপাত্ত দেওয়া থাকে সেখান থেকে মধ্যক নির্ণয় করতে বলে, তখন তোমার কি করতে হবে? তোমার একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। সেখান তৈরি করে সেখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখবা। গণসংখ্যা নিবেশন সারণী কোনটা? এখান থেকে এতটুকু আর কি, ট্যালি লাগবে না, ট্যালি ছাড়া নম্বর, আরেকটা কি? গণসংখ্যা। গত ক্লাস আমরা করেছি। এই দুইটার সাথে আরেকটা এক্সট্রা কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। কি নির্ণয় করার জন্য? মধ্যক নির্ণয় করার জন্য। আসো মধ্যকের সূত্রটা এবার একটু লিখি। তাহলে আমরা উত্তর লেখার জন্য কয়টা কলাম করছি? মধ্যক নির্ণয় করার জন্য 3টা কলাম। মধ্যক ইকুয়াল টু এল প্লাস, আমাকে বলো, n/2 মাইনাস f অফ c ইন্টু h/fm। এটাই তো। এবার আমি কি করব? মানগুলো বসাবো। কেমন? আসো স্যার, আগে একটা বিষয় খেয়াল করতে হবে। তোমার এখানে n এর মান কি আসছে? জোড় না বিজোড়? তাহলে মধ্যক শ্রেণী কোনটা সেটা তুমি বুঝার জন্য কি করতে হবে? ওই যে সূত্র করছিলাম, মনে আছে? n এর মান কি আসছে? জোড়। দেখো এখানে n ইকুয়াল টু 40 কি সংখ্যা? স্যার আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করে যদি না পাই, জোড় সংখ্যা। তাই মধ্যক সমান, স্যার একটু দেখো, স্যার দেখি সূত্রটা বলো তো, ছেলেরা বলবা। মধ্যক কি হবে? n/2 তম পদ প্লাস n/2 1 তম পদ ডিভাইডেড বাই 2। দেখে আসো, n মানে কত? 40 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস কি 40 ডিভাইডেড বাই 2 প্লাস, আমি এখানে বাংলায় লিখছি, এটা 1 লিখি, হ্যাঁ 1 তম পদ ডিভাইডেড বাই কত বলো তো? 2। তাহলে কত কত? 20 তম পদ প্লাস 21 তম পদ ডিভাইডেড বাই 2। সুজয় দাঁড়াও, বলো এখানে 20 তম পদ আর 21 তম পদ কোনটা? 20 তম পদ কত, 21 তম পদ কত? আচ্ছা 20 তম পদ 55 থেকে 64-র মধ্যে আছে, 21 তম পদও কি 55 থেকে 64-র মধ্যে আছে। এখন দেখো 20 তম পদ প্লাস 21 তম পদ ডিভাইডেড বাই 2, এটা কিভাবে বের করব?
আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে আমরা আসলে কি বের করতেছি? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী না? আচ্ছা, 20তম পদ প্লাস 21তম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, মধ্যক শ্রেণী হবে কোনটা বলো তো? 20তম পদ 55 থেকে 64। যেহেতু 20তম পদ ও 21তম পদ কোথায় আছে? 55 থেকে 64-র মধ্যে আছে, তাই মধ্যক শ্রেণী হবে কোনটা? 55 থেকে 64। আমার দরকারটা কি আসলে? মধ্যক শ্রেণীটা দরকার। কেমন? আচ্ছা, একটু ওয়েট করো, একটা জিনিস একটু দেখি। ওরা দেখো এখানে, ওরা সরাসরি 35 লিখছে না? 35তম পদ যার অবস্থান হচ্ছে এত শ্রেণীতে। আমরা আসলে একটা কাজ করতে পারতাম, এন এর মান জোর আসছে না? আচ্ছা, আমরাও সরাসরি এই কথাটা এখানে লিখতে পারতাম, এন এর মান যেহেতু জোর, তাই মধ্যক শ্রেণী হবে, মধ্যক হবে কততম পদ? 20তম পদ, আর এটা কি 21তম পদ। এরকমই তো ওরা কিভাবে লিখছে দেখো তো, 35তম মধ্যক 35তম পদ যার অবস্থান এত শ্রেণীতে, এভাবে ডিরেক্ট লিখে দিছে। তো আমরা কি করবো? আমরাও কিভাবে লিখবো? ওভাবে কিন্তু লেখা যাবে, ঠিক আছে? চাইলে এতটুকু পর্যন্ত আসার পরে আমরা কি লিখবো? 20তম পদ ও 21তম পদ কোথায় অবস্থিত? 55 থেকে 64। এভাবে লিখবো নাকি সরাসরি লিখে দিব? হ্যাঁ, আচ্ছা সরাসরি লিখে দিব। আচ্ছা সরাসরি লিখে দিই, দেখো তাইলে এভাবে লিখে দিব। মধ্যক হবে, দেখো মধ্যক হবে কত? 40/2 বা কত? 20তম পদ যা কত শ্রেণীতে অবস্থিত? স্যার দেখো তো, এই যে 12 এর পরে থেকে 13 থেকে 23 পর্যন্ত, কোন 13 থেকে 24 পর্যন্ত কোন শ্রেণীতে? 55 থেকে 64। তাহলে 20 55 থেকে 64-তে আছে, যা 55 থেকে 64 কি শ্রেণীতে আছে। তাই তাই মধ্যক শ্রেণী হবে মধ্যক শ্রেণী হবে কত? 55 থেকে 64। এখানে আবার কারো কারো মনে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার জোর থাকলে তো আমরা ওভাবে করি, এত n/2 ও n/2 প্লাস 1, ওভাবে করে আমরা যতটুকু গেছি সেখানে 20 আর 21তম পদ আসছে না? তো 20 আর 21তম পদ দুইটাই কোথায় আছে? একই জায়গায় আছে। কোনটা থেকে কোনটা? 55 থেকে 64। এ মনে হয় বুঝতেছো না? 55 থেকে 64, তাহলে অত কিছু লেখার দরকার নাই। এই ধরনের ক্ষেত্রে শ্রেণীবিন্যস্ত কি বলে, গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকলে, অর্থাৎ শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে জোর আসলে ডিরেক্ট লিখে দিব /2 এততম পদ যা কি এত শ্রেণীতে অবস্থিত। ক্লিয়ার? ওকে ফাইন। আর যদি বিজোড় আসে, বিজোড় আসলে তো আরো সোজা। কিরকম বিজোড় আসলে? কিরকম? n+1 ডিভাইডেড বাই কত? এততম পদ যা এত শ্রেণীতে অবস্থিত। ছেলেরা আমি কি বলছি বুঝছো? বিজোড় আসলে আরো সোজা, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ যা এত শ্রেণীতে অবস্থিত। মধ্যক হচ্ছে এততম পদ যা এত শ্রেণীতে অবস্থিত। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে শেষ, বসো। এখানে এবার আসো, এক একজনকে এক একটা জিজ্ঞেস করব। প্রথমে তুমি ছেলেটা দাঁড়াও, তোমার নাম কি? না, অঙ্কুর দাঁড়াও। অঙ্কুর, এল মানে কি দেখে দেখে বলো। মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণী কোনটা ছিল? তাহলে নিম্নসীমা কত? 55। স্যার তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, মধ্যক শ্রেণী হচ্ছে এটা, তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 55। 55 লিখছে। এবার তুমি বসো, তুমি দাঁড়াও। এফসি, এফসি মানে দেখে দেখে বলো, এফসি কি? হ্যাঁ, মধ্যক শ্রেণী ছিল 55 থেকে 64। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এটা না?
45 থেকে 54। তাহলে যোজিত গণসংখ্যা কত? 12। তাহলে এফসি কত হবে? 12। তুমি দাঁড়াও। এফএম, এফএম মানে কি এটা আগে বলো। এফএম মানে কি এটা বলো। এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 12। তাহলে তোমার কাছে এফএম কত আছে? এফএম সমান 12। তুমি বসো। হ্যাঁ, এফসি, এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, কেমন? আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে তুমি সব পেয়ে গেছো। এইচ, তুমি দাঁড়াও, শ্রেণী ব্যাপ্তি কত? এটা বিচ্ছিন্ন শ্রেণী নাকি অবিচ্ছিন্ন শ্রেণী? বিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করা হয়? পার্থক্য প্লাস 1, এটা কত হয়? বুঝোস নাই? শ্রেণী ব্যাপ্তি মানে এই যে এটা, এটার মধ্যে পার্থক্য প্লাস 1। দেখ, এখানে 44-এ শেষ, এখানে 45 থেকে শুরু, এখানে 54-তে শেষ, এখানে 55 থেকে শুরু। তাহলে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে, বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে পার্থক্য প্লাস 1। এগুলো কিন্তু মনে রাখবা। বসো, এবার আমরা মান বসাই দিব, অঙ্ক শেষ। মারে মা। সুতরাং বাপ মধ্যক ইকুয়াল টু, স্যার কত কত বলো? 55 প্লাস 40 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি কত? 12 ইন্টু এইচ মানে 10, এফএম কত? এফএম মানে 12। এফসি কত যে? তো এফএমও 12, দুইটাই 12। আচ্ছা, তাহলে এবার আসো তো একটু। 55 প্লাস 20 মাইনাস কত? 12 ইন্টু, স্যার এটা ভাগ করলে কত আসে? কত? 0.83। 55 প্লাস 20 থেকে 12 গেলে কত? 8। 8-এর সাথে 0.83 গুণ করো। ওইটা বলি নাই তোমাকে, 8-এর সাথে 0.83 যোগ করো, গুণ করো। 8-এর সাথে 0.83 গুণ করো। 6.64। তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি? 61.64। দেখছো আমার আগেরটার সাথে প্রায় মিলে গেছে না? আগেরটা আসছিল 61 পয়েন্ট কত? আগে কত আসছিল মানগুলো? সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন বের করছিলাম। লিখো সবাই। লিখছো? লিখো না, কি রে লিখতেছো না কেন? তোমার কাছে এটা করা আছে না? এই এটা হইছে তো, তাহলে লিখে ফেলো। তুই এগুলো তুই আগের ক্লাসটা মনে হয় করিস নাই। দেখা হয় না? তুই এটা দেখে আসলে তাহলে তোর এখানে বুঝতে আরো কি আরো ইজি হতো। কারণ ওই উপরের চারটা আমরা কি গত ক্লাসে তৈরি করছিলাম। হ্যাঁ, এমনি কিছু বুঝছিস? স্যার বাকিরা লিখছো? এই তোমরা লিখছো? টায়ার্ড হয়ে গেছে। আমি 8টা থেকে ক্লাস নিচ্ছি। তোমরা অনেক কথা হয়ে গেছে।
বেশি লিখছো সবাই? আচ্ছা, এরপরে স্যার এটা লিখে শেষ সবার? আর কি বাকি আছে? প্রচুরক না? আচ্ছা, এবার আমরা রাহুল ভাইকে জিজ্ঞেস করব আমাদের। তুমি ওইদিকে তাকাইছো কেন? রাহুল ওইদিকে নয়, রাহুল এইদিকে। আচ্ছা, এবার আমরা কি বের করব? প্রচুরক। তাহলে এবার আসো, প্রচুরক বের করার জন্য এই যে এইভাবে লিখলাম, মোটামুটি তো দেখা যাচ্ছে না। আসো রাহুল দাঁড়ান। প্রচুরক ইকুয়াল টু, প্রচুরকের সূত্র বলো। হ্যাঁ, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু কত? H। L মানে কি? আচ্ছা, আগে এটা বলি, প্রচুরক নির্ণয় করার জন্য কয়টা কলাম লাগবে? মানে যে দুইটা তোমাকে দেওয়া থাকবে, মানে প্রশ্নে যে দুইটা দেওয়া থাকবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা, ওই দুইটাই লাগবে। এই দুইটার বাইরে একটাও লাগবে না। প্রশ্নে তোমাকে যে দুইটা দেওয়া থাকবে, প্রশ্নে সবসময় যদি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে, দুইটা দেওয়া থাকে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে তোমার প্রচুরক নির্ণয় করার জন্য আলাদাভাবে কোনো কলাম করা লাগবে না। ঠিক আছে? তাইলে এবার এল মানে বলো। আচ্ছা, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা। এখানে এই ছেলেরা দেখো, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে? কোন শ্রেণীতে? এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 12 না? 12 মানে এখানে প্রচুরক, কারণ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, যেখানে বেশি সেটাই প্রচুরক। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? 55 থেকে 64। তাহলে প্রচুরক শ্রেণী কি বলছে? নিম্নমান। নিম্নমান মানে 55 প্লাস F1 কি? আচ্ছা, F1 মানে হচ্ছে, আমরা কি এগুলো আগে থেকে বের করে রাখবো? আচ্ছা, আগে থেকে একটু বের করে রাখি কেমন? এখানে L ইকুয়াল টু কত? 55 না? F1 ইকুয়াল টু কত বলো তো? কত থেকে কত বিয়োগ করব? একটু সুন্দর করে বলো। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার আগেরটা হচ্ছে 8 ইকুয়াল টু কত? 4। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর ইকুয়াল টু কত? 1। আর H হচ্ছে কত? H হচ্ছে তোমার 10। হ্যাঁ দাদা বলেন। 5 মিনিট। আচ্ছা দাঁড়ান, আমি ফোন দিচ্ছি। তাহলে L ইকুয়াল টু কত? L ইকুয়াল টু হবে, সরি কি লিখতেছি, প্রচুরক ইকুয়াল টু সমান কত বলতো? 55 প্লাস 4 ডিভাইডেড বাই কত? 4 প্লাস 1 ইন্টু কত? 10।
55 প্লাস 40 ডিভাইডেড বাই কত? 4 10 40 না, 40 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আসছে 55, 5 8 40, 8 5 প্রচুরকে একটু ভ্যালু বেশি চলে আসছে, 53 63 শেষ না। আচ্ছা ভ্যালু সব ঠিকঠাক লিখছো তো না? একটু এখানে ভ্যালু বেশি আসছে যে, সবগুলোতে তো ঠিকঠাক আসছে, এখানে বেশি আসছে কেন? হ্যাঁ প্রচুর মাথা ফাড়া ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত এখানে? 63। তাহলে আমরা মোটামুটি কি বেশিরভাগই আমাদের শেষ। তোমরা জাস্ট আর 1 ঘন্টার একটা ক্লাস নিলে হয়ে যেত। আর ওই যে আয়ত লেখো আর কি, আয়ত লেখা, বহুভুজ, এগুলোর জন্য 1 ঘন্টা, এর বেশি লাগবে না। এটা আমরা কখন করব? পরবর্তী শনিবারে এক ক্লাস করলে শেষ। কেন এত খুশি কেন? কি কইলি? তোমার তো মন খারাপ কেন? এই আচ্ছা অঙ্কুর, তুই বিজয় স্যারের পরীক্ষা একটু পরে দিস, আগে এটা একটু দেখ। হ্যাঁ এখানে 13 নাম্বার, সরি 13 নাম্বার না, আমি বলতেছি তোমরা করবা হচ্ছে এই স্যার কথা বলিও না, আমি একটু পড়াটা দিয়ে ছুটে দিয়ে দেই। স্যার 12 এর ক খ, 12 এর ক খ, 13 এর ক খ, 12 এর ক খ, 13 এর ক খ, 12 এর ক খ, 13 এর ক খ, তারপরে হচ্ছে 14 নাম্বার, 11 নাম্বার, মূল বই 11, মূল বই 11, হ্যাঁ 11 দিছিলাম, অনুশীলনীর 11 নাম্বারটা, অনুশীলনীর 11। স্যার 12 নাম্বার বাড়ি কাজ দিছিলাম মনে হয়, হ্যাঁ তাহলে 12 নাম্বার। আচ্ছা এবার তোমাদেরকে তারপরে হচ্ছে দাগাও 13 নম্বর বাড়ির কাজ, এতটুকুতে মোটামুটি শেষ। বাট আরো 3 মিনিট আমার কথা বলা লাগবে। তুমি দাঁড়াও, তুমি বাঁধন দাঁড়াও। এই জাস্ট এই যে চিত্রটা, এই চিত্র থেকে তোমরা কিভাবে কি বের করবা, হ্যাঁ চিত্রটা নিয়ে একটু আলোচনা করে দেই, তারপরে শেষ। উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীর গণসংখ্যা কত? প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীটা কত বলতো? 30 থেকে কত 40, এই যেখানে আছে তো প্রথম শ্রেণীটা কত? 30 থেকে 40। তাহলে শ্রেণী মধ্যমান কিভাবে বের করবা? কেউ বলিও না, ছি প্রতীক বলো, কত কত যোগ করছো? এই বাপ, প্রথম শ্রেণী হচ্ছে তোমার কি 30 থেকে 40, দ্বিতীয় শ্রেণী কত বলো তো? তৃতীয় শ্রেণী, এটাই তো। তো এই যে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কিভাবে বের করে আমরা তো জানি, নিম্ন সীমা প্লাস কি ঊর্ধ্ব সীমা ডিভাইডেড বাই 2।
40 আর 30 কত? 70। 70 ডিভাইডেড বাই 2 কত? 35। তাহলে এটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যমান। এরপরে শেষ শ্রেণীর গণসংখ্যা দেখি, বলো শেষ শ্রেণীটা কত? 70 থেকে 80 নাকি? শেষ শ্রেণীটা কত? 70 থেকে 80। গণসংখ্যা কত হবে বলো? গণসংখ্যা দেখো, এক্স অক্ষ বরাবর তোমরা নাও যে শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর নাও যে গণসংখ্যা। তো তোমার 70 থেকে 80 এর মধ্যে গণসংখ্যা কত বলো? 2। ভেরি গুড, এটাই তো, এই যে 2। কেমন? আর 60 থেকে 70 এর মধ্যে গণসংখ্যা কত? 8। 50 থেকে 60 এর মধ্যে গণসংখ্যা কত? 11। বুঝা যাচ্ছে? বর্ণা কিছু দেখে নাই চোখে, ঠিক আছে? 30 থেকে 40 এর মধ্যে গণসংখ্যা কত? 3। 40 থেকে 50 এর মধ্যে গণসংখ্যা কত? 6। ঠিক আছে, গেল। উপরের প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। সবাই পারবা? শ্রেণীও জানো, গণসংখ্যাও জানো। শেষ। উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। তুমি যখন খতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেলবা, তখন মধ্যক নির্ণয় করা তোমার জন্য কোনো ব্যাপার নয়। পারবেন কিনা? থ্যাংক ইউ স্যার।